চলো আমরা সরলরেখার সেকেন্ড চ্যাপ্টারতে প্র্যাকটিসে যাব। আমি তাড়াতাড়ি এই চ্যাপ্টার কমপ্লিট করব। সরলরেখার সেকেন্ড চ্যাপ্টারতে প্র্যাকটিসে যাব। আমি একেবারে সংক্ষিপ্ত 17 দাগে খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভিভিআই অঙ্ক একবারে। কি বলেছে? একটি সরলরেখার প্রবণতা 7। সরলরেখার প্রবণতা 7 দেওয়া আছে। কি দেওয়া আছে? প্রবণতা সমান m সমান 7 দেওয়া আছে। আর সরলরেখার সঙ্গে 45 ডিগ্রি করে নত সরলরেখার দুটি প্রবণতা নির্ণয় করো। একটি সরলরেখার প্রবণতা 7, এই সরলরেখার সঙ্গে 45 ডিগ্রি করে নত সরলরেখা দুটি প্রবণতা নির্ণয় করো। মানে একটা সরলরেখা তার সঙ্গে 45 ডিগ্রি করে নত আছে। কত? মানে এই দুটো সরলরেখার মধ্যে অন্তর্গত কোণ 45 ডিগ্রি। এইটার ক্ষেত্রে m = 7, এইটার ক্ষেত্রে m কত ক্যালকুলেট করতে হবে। অঙ্কটা বুঝতে পেরেছি? আমি আবার অঙ্কটা করছি যে একটা সরলরেখার প্রবণতা 7, এই সরলরেখার সঙ্গে 45 ডিগ্রি করে নত সরলরেখার দুটির প্রবণতা নির্ণয় করো। দুটি কথাটা পরবর্তীকালে আসবে, যে একটা নয় দুটো পাবো। এদিকেও একটা পাবো না, 45 ডিগ্রি করে নত দুটো, আরো একটা পেতে পারো, সেটা পরবর্তী কেস। মানে একটা সরলরেখার প্রবণতা দেওয়া আছে, এবার অন্য একটা সরলরেখার সঙ্গে 45 ডিগ্রি কোণে আছে, যার প্রবণতা ধরে নেব m। ধরি নির্ণেয় সরলরেখা প্রবণতা সমান m। অতএব শর্তানুসারে, আচ্ছা প্রবণতা এটাকে m1 ধরে নাও তো। তার শর্তানুসারে tan 45 আর tan থিটার ফর্মুলা কি? m1 - m বাই 1 প্লাস m1m, কারণ একটা তো m ধরা আছে, সেটা মড হবে। এবারে tan 45 মানে 1, m1 এর মান কত? 7 - m ডিভাইডেড বাই 1 প্লাস 7m মড। মড যদি উঠে যায় তাহলে কি হবে? 7 - m ডিভাইডেড বাই 1 প্লাস 7m ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তার মানে 7 - m ইকুয়াল টু প্লাস মাইনাস 1 প্লাস 7m। এবার এখানে প্লাস ধরলে কি হচ্ছে? 1 - 7m ইকুয়াল টু 1 প্লাস m। কি প্লাস নিয়ে এটা পাই, পরে আবার মাইনাস দিয়ে কাজ করব। প্লাস যদি নেই তাহলে কি হচ্ছে? 8m ইকুয়াল টু 6। 8m ইকুয়াল টু 6। তাহলে m ইকুয়াল টু কত পাচ্ছি? 3/4। তাহলে একটা m পেয়ে গেলাম। এবারে মাইনাস নিয়ে পাই 7 - m ইকুয়াল টু -1 মাইনাস 7m। তার মানে কি হচ্ছে? 7m এসে মানে 6m ইকুয়াল টু -8, মানে m ইকুয়াল টু -4/3। তাহলে নির্ণেয় সরলরেখা দ্বয়ের প্রবণতা একটা 4/3, 3/4, একটা -4/3। এর आंसर কি হবে? অতএব নির্ণেয়, এতক্ষণ পর তোমরা বুঝতে পারছো যে দ্বয় কেন আছে। নির্ণেয় সরলরেখা দ্বয়ের প্রবণতা কি হচ্ছে? 3/4 একটা, আর একটা -4/3। আমি তো একটা সরলরেখা ধরে কাজ করছিলাম, পরে দেখা গেছে m এর দুটো মান। কেন m এর দুটো মান? ছবিতেও তোমাদের বুঝিয়েছি যে একটা সরলরেখা দেওয়া আছে, তার সঙ্গে 45 ডিগ্রি করে নত কটা সরলরেখা পাবো? দুটো পাবো না? সেই দুটো ফান্ডা হচ্ছে।
বলো কার এখানটা অসুবিধা আছে আমাদের শ্রেয়া বাদ দিয়ে আর কার অসুবিধা আছে এখানে যারা উপস্থিত আছে সবাই বুঝতে পেরেছো অঙ্ক করেছো এই চ্যাপ্টার অঙ্ক সুরজিৎ করেছো কতটা করেছো যে দুটো সরলরেখা অতি সংক্ষিপ্ত প্রথমের দিকে দুটো সরলরেখা দেওয়া আছে তাদের মধ্যে অন্তর্গত কোণ যে দেওয়া আছে সেগুলো সব হয়ে গেছে বলেছো চারটা অঙ্ক বলেছো নেক্সট প্রবলেম নম্বর 18 প্রবলেম নম্বর 18 কত 12 আচ্ছা ঠিক আছে 12টা কি বলেছে দেখো x y 1 সরলরেখার উপর এত এত বিন্দু দুটি সংযোজক রেখাংশের লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য নির্ণয় করো লম্ব অভিক্ষেপ মানে একটা সরলরেখা ছবি আঁকো 12টা কি বলেছে প্রবলেম নম্বর 2 এর কি বলেছে আগে দেখো একটা সরলরেখার উপরে সরলরেখাটা কি দেওয়া আছে এরকম ধরনের একটা সরলরেখা দেওয়া আছে ধরে নিই এই সরলরেখা x y equal to 1 সরলরেখার সমীকরণটা দেওয়া আছে এটাকে এক নম্বর দেরি প্রদত্ত বলে দিই এটা এক নম্বর এবারে দুটো বিন্দু এরকম ধরনের দেওয়া আছে একটা p বিন্দু একটা q বিন্দু p বিন্দু স্থানাঙ্ক 2, -5 আর q বিন্দু স্থানাঙ্ক 6, -1 এবার দুটো বিন্দু সংযোজক রেখাংশ তার লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে উপর দিক থেকে লম্ব অভিক্ষেপ তাহলে এই m n এর মান নির্ণয় করতে বলেছে PQ যে সরলরেখাটা উপর দিক থেকে যদি লাইট ফেলানো হয় তার প্রজেকশন কোর্সের একটা সেটা তাহলে m n এর দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে বলেছে এর দলীয় ফর্মুলা আছে তবু একেবারে তোমাদের দেখো বইয়ের উদাহরণে এই টাইপের একটা অঙ্ক আছে কত টাকা বলো তো এত এত প্রদত্ত বিন্দু এত সরলরেখার উপর এবি সরলরেখার লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে এখানে ছবিটা দেওয়া নেই ছবিটা আমি যেটা বললাম হয়েছে একে তাকে ভালো করে দেখো এদিকে দেখো তাহলে কি বলেছে এই সরলরেখাটা দেওয়া আছে আমি ইচ্ছা করে অ্যারো চিহ্ন দিলাম x y একটা সরলরেখা দেওয়া আছে যার সমীকরণ x - y = 1 তার উপরে দুটো বিন্দু দেওয়া আছে র্যান্ডমলি p আর q এবার ওই p q সংযোজক রেখাংশের লম্ব অভিক্ষেপ আশা করি মানে বুঝতে পারছো p এর দৈর্ঘ্য ক্যালকুলেট করতে বলেছে আচ্ছা লম্ব মানে p বিন্দু থেকে m বিন্দুতে লম্ব না তাহলে pm যে সরলরেখাটা আর qn যে সরলরেখাটা xy সরলরেখার উপর লম্ব না xy সরলরেখার উপরে লম্ব এখন xy সরলরেখার সমীকরণ x - y = 1 তার লম্ব সরলরেখার সমীকরণ কি হবে যে এখন pn এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে
নির্ণয় করব, এটা আমাদের হেডলাইন। PN লম্ব XY and QN লম্ব XY বলা যেতে পারে। XY রেখার লম্ব রেখার সমীকরণ ধরি কি হবে? কেউ বলতে পারবে? এটা যদি সমীকরণ হয় তার লম্ব সরলরেখার সমীকরণ ফর্মুলাতে কি হবে? x plus y equal to k। এখন লম্ব সরলরেখাটা এটাও হবে, এটাও হবে। এখন যদি মনে করি এইটার ক্ষেত্রে, তাহলে লম্ব সরলরেখার সঙ্গে এটা যাহা p বিন্দুগামী, যাহা p বিন্দুগামী, এটাকে 2 নম্বর করো, যাহা p ব্র্যাকেটে 2, -5 বিন্দুগামী। অঙ্কটা ভালো করে একটু দেখো, একটু কনসেপচুয়াল তো, পরে কপি করতে আমি সময় দেবো। তাহলে কি হচ্ছে, বিন্দুটা এখানে বসিয়ে দেবো, বিন্দুটা বসিয়ে দিলে 2 - 5 ইকুয়াল টু k। তাহলে এখান থেকে কি পাচ্ছি, k ইকুয়াল টু -3। তাহলে -3 যদি বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি, অতএব PM এর সমীকরণ, PM এর সমীকরণ x plus y equal to -3, এটা PM এর সমীকরণ, রিলেশন নম্বর 3 দিয়ে রাখলাম। আচ্ছা, একই রকম ভাবে এইটাকে যদি আমি QN ভাবি, যদি 2 Q বিন্দুগামী হয় তাহলে কি পাচ্ছি, 6 - 1 x এর মান 6, y এর মান -1 ইকুয়াল টু কি, তার মানে কি পাচ্ছি, k ইকুয়াল টু 5। তাহলে অতএব QN টা কি পাবো, QN এর সমীকরণ পাচ্ছি x plus y equal to 5, এটা 4 নম্বর। এবার বোঝার চেষ্টা করো, আমাকে MN এর দৈর্ঘ্য বের করতে হচ্ছে, কি করে সম্ভব? আমি কিন্তু ক্লু একটা দিয়ে চলে গেছি যে PN এর সমীকরণ বের করে দিয়েছি আর QN এর সমীকরণ বের করে দিয়েছি। যদি XY এর সমীকরণ তো দেওয়া আছে, তাহলে এইটার সঙ্গে এইটা সমাধান করলে n বিন্দু স্থানাঙ্ক পাবো না? মানে মনে মনে 1 আর 3 সমাধান করলে m বিন্দু স্থানাঙ্ক পাবো, আবার 1 আর 4 সমাধান করলে n বিন্দু। আর দুটো বিন্দু যখন পেয়ে যাচ্ছি, তাদের মধ্যে দূরত্বের ফর্মুলা বসিয়ে দেবো প্রথম চ্যাপ্টার ফান্ডাতে। বুঝতে পারলে কিনা? এই জন্য আমি তোমাদের হেডলাইনে দিলাম যে QN এটাই হচ্ছে লম্ব অভিক্ষেপ, এইটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। কি করে ক্যালকুলেট করলাম? এই চ্যাপ্টার ফান্ডা, যে একটা সরলরেখা দেওয়া থাকবে তার লম্ব সরলরেখার সমীকরণ XY এর সব ইন্টারচেঞ্জ হয়ে মাঝখানে মাইনাস প্লাস থাকলে চেঞ্জ হয়ে যাবে, ইকুয়াল টু k ধরে PN এর সমীকরণ আর QN এর সমীকরণ আমি বের করলাম। এইটাই বইয়ের উদাহরণে করে দেওয়া আছে। কমপ্লিট করো। সলভিং 1 and 3, 1 আর 2, 3 সমাধান করে পাই 1 ও 3 সমাধান করে, আর 1 ও 4 সমাধান করে, তাহলে এখান থেকে m বিন্দু স্থানাঙ্ক পাবো একটা, আর এখান থেকে n বিন্দু স্থানাঙ্ক পাবো। তারপরে আমি m এর দৈর্ঘ্য বের করে দেবো √, এই ফর্মুলাতে x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, দূরত্বের ফর্মুলা বসিয়ে দেবো।
অনেকে তো বাজারে ঘুরে বেড়াচ্ছে, আগে থেকে মিস করেছিল, আজকে আবার মিস করছে। আজকে দেখা হয়েছিল রাস্তায়, শরীর তো খারাপ তো নেই। না আগে বলছিল, মেসেজ করছিল যে শরীর খারাপ। আমি আগে বলেছি আগের চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টার কম্পারেটিভলি একটু ইজি হবে, বেসিক জায়গায় সমান্তরাল সরলরেখা আর লম্ব সরলরেখা সম্বন্ধে এটা তোমাকে বলতে হবে, আর কিছু নেই। তো আমাদের এম আর এন এর মানটা কি বেরিয়েছে একটু বলো তো রাজ? এম বিন্দু স্থানাঙ্ক কত বেরিয়েছে? -1.2 -2 এটা। আর এন বিন্দু স্থানাঙ্ক সিগমা 2। তো এখানে ফর্মুলা বসাতে কত বেরিয়েছে? 4√2 ইউনিট, এত, তাই তো? এটাই হচ্ছে আমাদের आंसर। নেক্সট আমি যেটাতে যাব তোমাদের প্রবলেম নম্বর 18। অঙ্কটা পড়ো। প্রবলেম নম্বর 18 কি বলেছে? প্রবলেম নম্বর 18 করেছে, একটু মন দিয়ে শোনো। 4x - 3y + 7 = যদি সরলরেখার উপর লম্ব যেসব সরলরেখার মূল বিন্দু থেকে দূরত্ব 3 একক তাদের সমীকরণ নির্ণয় করো। এখন একটা সরলরেখার উপর লম্ব কতগুলো সরলরেখা আছে? অসংখ্য সরলরেখা। আমাকে সেই সকল সরলরেখা বের করতে হবে যা মূল বিন্দু থেকে 3 একক দূরত্বে অবস্থিত। কি বলেছে আমার প্রদত্ত সরলরেখাটা কি আছে? 4x - 3y + 7 = 0। এটাই হচ্ছে সরলরেখার সমীকরণটা। এবার এই সরলরেখার উপর লম্ব সেই সব সরলরেখা লম্ব যেসব সরলরেখার মূল বিন্দু থেকে দূরত্ব 3 একক তাদের সমীকরণ বের করতে হচ্ছে। এখন মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করতে হবে, কিন্তু কার? এর লম্ব সরলরেখার সমীকরণ। তো এর লম্ব সরলরেখার সমীকরণ, লম্ব সরলরেখার সমীকরণ ধরি 3x + 4y = k। দেখো যে সরলরেখাটা দেওয়া আছে তার উপর লম্ব সরলরেখার সমীকরণ বের করে দিলাম। এবার বলেছে এই লম্ব সরলরেখাটা নাকি মূল বিন্দু থেকে 3 একক দূরত্বে অবস্থিত। সেই কন্ডিশনে আমাকে k এর মান বের করতে হবে। সেখান থেকে সেই কন্ডিশনে k এর মান বের করতে হবে। এখনো পর্যন্ত আমাদের k তো আননোন। এই সকল অঙ্কের ক্ষেত্রে কোন সরলরেখা লম্ব সরলরেখা, কোন সরলরেখা সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে যখন ধরতে হয় তখন তো k আটটা আসে। বইয়ে সেকেন্ড কন্ডিশন যেটা দেওয়া থাকে সেই সেকেন্ড কন্ডিশন থেকে k এর মান নির্ণয় করতে হবে। কিন্তু এখানে সেকেন্ড কন্ডিশন প্রমিনেন্ট নয়। সেকেন্ড কন্ডিশনটা বলে দেওয়া আছে এই লম্ব সরলরেখাটা নাকি মূল বিন্দু থেকে 3 একক দূরত্বে অবস্থিত। ওটাই ক্লু। আচ্ছা কোন সরলরেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব কি করে ক্যালকুলেট করব পিউ? এই সরলরেখাটার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব কি করে বের করব? পিউ বলবে। হ্যাঁ, অভিলম্ব আকারে প্রকাশ করতে হবে। ভেরি গুড। অভিলম্ব আকারে প্রকাশ করলে মূল বিন্দু থেকে দূরত্ব পেয়ে যাব। তাহলে এটাকে অভিলম্ব আকারে প্রকাশ করব। তার মানে কি আছে? 3x / √3² + 4² x² + y² + 4y / √x² + y² = k / √x² + y²। তার মানে মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করতে হবে। কোনটা মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব হবে? এটাই মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব হবে। তার মানে mod of k / √3² + 4² = কত? 3।
এটাই দেওয়া আছে, দূরত্ব তো মড দিলাম, তার মানে কি হচ্ছে k/5 mod 3, তার মানে k = ±15। কি চেয়েছে? তাদের সমীকরণ বের করতে বলেছে। উত্তর কি আছে দেখো, অতএব নির্ণয় সরলরেখার সমীকরণ, নির্ণয় সরলরেখার সমীকরণ কি ধরা ছিল এখানে, 3x + 4y = k ছিল, = k জায়গায় ±15 দিয়ে দেবো। এখন তোমাদের মনে একটা প্রশ্ন কোশ্চেন আছে, স্যার মোট দিলেন কেন? এখন মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব 3 একক অনেক রকম ভাবে হতে পারে। তো এখন কে তো অনেকগুলো সরলরেখা, তো মানে ধরেন একটা সরলরেখা এখানে আছে, আর একটা সরলরেখা এখানে আছে, মূল বিন্দু এখানে আছে, তাই মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব এটাও 3 একক আর এটাও 3 একক হয়ে যাচ্ছে, তখন এটাও হবে এটাও হবে। তাই জন্য প্লাস মাইনাস মোট রাখ, মানে প্লাস মাইনাস মাইনাস ধরলেও হবে, প্লাস ধরলেও হবে, দুটো থেকে আমি দুটো সরলরেখার সমীকরণ পেয়ে গেছি। দেখ আমি এই অঙ্কটা করলাম, কোনো ছবি নাই, অঙ্কটা করলাম, বুঝলাম, অঙ্ক করলাম, ফুল মার্কস হয়ে যাবে। ছবি আঁকতে তোমাদের বলেছিলাম সবসময় যে তোমাদের বোঝার সুবিধা। এবং আমরা চেষ্টা করবো ম্যাক্সিমাম অঙ্কে নিজের হাতে একটা ছবি আঁকার চেষ্টা করবো, ওর জন্য কোনো নাম্বারটা যে এরকম ধরনের একটা সরলরেখা, এইটা হচ্ছে এইটা করে তারপর নিজের কনসেপ্টে যদি আঁকতে পারো, এটা সরলরেখা, তার উপর লম্ব সরলরেখা, এটা তার উপর লম্ব সরলরেখা 3x + 4y, এরকম ধরে যদি আঁকতে পারো তাহলে বলবো স্থানে পেয়ে যাবে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার। মূল বিন্দু এখানে আছে, এখান থেকে লম্ব দূরত্ব 3, বা মূল বিন্দু তুমি এখানে আছে, কোনো টেনশন নেই, মূল বিন্দু ওইখানে থাকতে হবে, তার কে বলেছে? মূল বিন্দু দেখা যাবে যে কোনো একটা জায়গায়, ধরো মূল বিন্দু এখানে আছে, তার উপর লম্ব দূরত্বটা এরকম হবে। ছবি কেমন আছে? লম্ব হচ্ছে এইটা, 3 ডাইমেনশনাল ব্যাপার, তো লম্বটা এরকম। আপাতত যদি মনে করি যে মূল বিন্দু লম্বটা এটা, এবার এইটার সমীকরণ এমন হয়ে গেছে, এই সমীকরণটা যদি এরকম হয় তাহলে বেশ ভালো লাগবে। মূল বিন্দু এখানে, লম্ব দূরত্ব এটা। যাই ছাড়ো, কোনো ব্যাপার না, আমাদের গল্প ফুরলো। প্রবলেম নম্বর 23, প্রবলেম নম্বর 23, একটি আলোক রশ্মি ছবির দেখে রাস্তায় আস্তে আস্তে 3-4 বার ঠেক নিয়েছে। তোমার বন্ধুরাই বলছে যে রাস্তায় আস্তে আস্তে ঠেক নিয়েছে, মানে কারোর সঙ্গে স্পেশাল দেখা হয়েছে, আরে অনেক পুরনো বন্ধু হতে পারে, বান্ধবী ভাবছে কেন? আর বান্ধবী যদিও হয় ক্ষতি, হ্যাঁ রাউত রস পেয়েছে, তাই তো? আচ্ছা 19, ঠিক আছে। মূল বিন্দুগামী যে রেখা, প্রবলেম নম্বর 19 কি বলেছে? প্রবলেম নম্বর 19 কি বলেছে? মূল বিন্দুগামী যে রেখা 4,0 এবং 0,4 বিন্দু দুটি সংযোগ রেখাংশের উপর লম্ব। আবার পরে অঙ্কটা, মূল বিন্দুগামী যে রেখা এত এত বিন্দু দুটি সংযোগ রেখাংশের উপর লম্ব, তার সমীকরণ নির্ণয় করো। দ্বিতীয় পার্ট আমি পড়ব না। যে মূল বিন্দুগামী সেই সরলরেখা সমীকরণ নির্ণয় করতে বলেছে, এই দুটো সরলরেখা সংযোগ সরলরেখার উপর লম্ব। এখন 0,4 এটা পি নামকরণ করে দাও, এটা কিউ 4,0, এই দুটো সংযোগ সরলরেখা। এবার একটা সরলরেখার সমীকরণ বের করতে হবে যাহা এই দুটো সরলরেখার সংযোগ সরলরেখার উপর লম্ব।
মানে এই এবি সরলরেখার সমীকরণ বের করতে হবে, যেটা নাকি পি কিউর উপরে লম্ব। বলো বুঝতে পারলে কি? আমি আবার অঙ্কটা করছি, ছবিটার দিকে লক্ষ্য রাখো। যে মূলবিন্দুগামী যে রেখা 4,0 ও 0,4 বিন্দুটি সংযোগ রেখাংশের উপর লম্ব, তার সমীকরণ নির্ণয় করতে বলেছে। এখন এবিটা মূল বিন্দুগামী, প্রশ্নে বলে দেওয়া আছে এবিটা মূল বিন্দুগামী, তাই জন্য এটার নামকরণ ও এ দিয়ে দেবো, ইচ্ছে করে ও এ দিয়ে দেবো, কারণ মূল বিন্দুগামী। আচ্ছা কি করে বের করবো? তোমাদের এখনো পর্যন্ত যা কনসেপ্ট আছে সেখান থেকে এবি ও এ সরলরেখা সমীকরণ কি করে? প্রথম কনসেপ্ট যে ও এ এটা মূল বিন্দুগামী, তাহলে মূল বিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ কি হবে? y = nx প্লাস সি, নয় প্লাস সি হবে না, যোগক পদ থাকবে না। তাহলে আমাদের শুধু ও এ সরলরেখা প্রবণতা জানলেই হয়ে যাবে অঙ্ক। সেকেন্ড কোশ্চেন, ও এ সরলরেখা প্রবণতা বের করব কি করে? হ্যাঁ, পি কিউ সরলরেখাটিকে, মানে ব্যাপারটা ওটা প্রচ্ছন্ন হয়ে আছে আর কি, যে পি কিউ সরলরেখার প্রবণতা আমরা জানি প্রতিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, আর পি কিউ আর ও এ পরস্পর লম্ব। সেখান থেকে আমি ও এ সরলরেখা প্রবণতা পেয়ে যাব, আর যখনই ও এ সরলরেখা প্রবণতা পেয়ে গেলাম তার সমীকরণ পেয়ে যাব, কারণ ইহা মূল বিন্দু। তাই জন্য এইটা সরলরেখা সমীকরণ y = nx করব। এখন ছবিটা তোমাদের বোঝানোর জন্য আমি ধরে নিই ছবি নেই, অতএব 0,4 ও 4,0 বিন্দুগামী রেখার প্রবণতা সমান কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর সমান -1। অতএব এটা যদি -1, ঠিক আছে। ছবি যদি মূলবিন্দু রেখা, মূলবিন্দুগামী রেখা পি কিউর প্রবণতা, নির্ণয় সরলরেখা ও এ লম্ব পি কিউ, ও এ লম্ব পি কিউ, একেবারে শর্টকাট, যা বলেছি সেটা হেডলাইন দিলাম। অতএব ও এর প্রবণতা সমান 1, যেহেতু পরস্পর লম্ব, এইটা যদি যা থাকবে তার উল্টোটা হবে, কারণ m1 = -1। কোনো প্রবলেম নেই তো? এখানে যদি 3 থাকতো তাহলে -1/3 হতো, যাতে এইটার সঙ্গে এইটা গুণ করলে -1। অতএব ও এ সরলরেখা সমীকরণ ব্র্যাকেটে মূল বিন্দুগামী y = mx, that is y = x। এটাই আনসার, যে মূলবিন্দুগামী মাঝখান দিয়ে সরলরেখাটা সমীকরণ বের করতে বলেছে। দ্বিতীয় পার্টটা তত্ত্বিক, এই অঙ্কটা একটা দ্বিতীয় পার্ট আছে, খুব ইন্টারেস্টিং। দ্বিতীয় পার্টটা যখন আমি কমপ্লিট বুঝতে পারবে, তারপর বুঝে নিবে স্যার আপনার ছবিটা ভুল আছে।
তো অঙ্কটা পড়ো। দ্বিতীয় পাঠে বলেছে দেখাও যে সরলরেখাটির সাপেক্ষে 0,4 বিন্দুটির প্রতিবিম্ব 4, প্রতিবিম্ব মানে কি? আয়নার পাশে তুমি দাঁড়িয়ে আছো, আয়না থেকে সমান দূরত্বে আরেকটা ভূত দাঁড়িয়ে আছে, যেটা নাকি তোমার প্রতিবিম্ব। তো এখানে পি বলে একটা ব্যক্তি আছে, তার প্রতিবিম্ব কিউ বিন্দুতে আছে। তার মানে পি কিউর মধ্যবিন্দু এখানে হবে। পি কিউর মধ্যবিন্দু যদি ও এ সরলরেখার উপর অবস্থিত হয় দেখাতে পারি, তাহলে বলে দেবো পি আর কিউ পরস্পর প্রতিবিম্ব। আর লম্ব তো আগে থেকেই জানি আমরা, কারণ প্রশ্নের কন্ডিশন অনুযায়ী পি কিউ আর ও এ তো লম্ব। দর্পণে যখন তোমার প্রতিবিম্ব হয়, তোমার আর প্রতিবিম্ব যেটা আছে দর্পণের সঙ্গে লম্ব, তো তাহলে পি বিন্দুর প্রতিবিম্ব কিউ যে হবে লম্ব, তো আগে থেকে তো কন্ডিশন অনুযায়ী আছে, শুধু দেখাতে পারলেই হলো যে পি কিউর মাঝের বিন্দু এটা। এখন পি কিউর মাঝের বিন্দুটা কি? পি কিউর মাঝের বিন্দুটা কি? 0,4 ও 4,0 মধ্যবিন্দু, মধ্যবিন্দু ধরে নাও আর, ধরে নাও মধ্যবিন্দু আর সমান কি দাঁড়াবে? 0 + 4/2, 0 4 + 0/2, 2,2। আচ্ছা, এই বিন্দুটা কি ওই সরলরেখার উপর অবস্থিত? স্যাটিসফাই করছে? যাহা y = x সরলরেখার উপর আছে, তাহলে অঙ্ক শেষ। এটাই প্রমাণ করতে বলেছে। অতএব পি বিন্দু প্রতিবিম্ব কিউ, এটাই প্রমাণ করতে বলেছে। সামনে দেখতে পাচ্ছ তুমি কোনো মতে? এটা এলসিডি আছে, এলইডি নয়। মেসেজ দেখছি যে এলসিডি বলতে নেক্সট নিশ্চিত। তারপরে প্রবলেম নম্বর 20 কি বলেছে? y = nx, y = nx + 1, y = nx, y = nx + 1 সরলরেখা চারটি দ্বারা উৎপন্ন সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে অঙ্কটার পাশে লিখিয়ে দাও। অঙ্কটা অনেকবার পরীক্ষায় এসেছে। প্রবলেম নম্বর 20 কি বলেছে? চারটে সরলরেখার সমীকরণ দেওয়া আছে, ওই চারটে সরলরেখা নাকি সামান্তরিকে চারটে পাবো, তাহলে ওই সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। সামান্তরিক একটা দেওয়া আছে, এই সামান্তরিকের চারটে বাহু, এ বি সি ডি একটা সামান্তরিক। এই চারটে বাহুর সমীকরণ কি কি পরপর দেওয়া আছে প্রশ্ন অনুসারে? যে প্রদত্ত y = প্রথম সরলরেখার সমীকরণ y = mx 1 নম্বর, দ্বিতীয় সরলরেখা y =
mx প্লাস 1, তারপর y ইকুয়াল টু nx, তারপর y ইকুয়াল টু nx প্লাস 1। চারটে বাহুর সমীকরণ দেওয়া আছে। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল বের করবো কি করে? সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা কিছু জানো? আর ভেক্টর তো করেছে, ত্রিভুজ ভেঙে দিয়ে কি করবো? এডি ভেক্টর ক্রস এডি ভেক্টর, এটা হচ্ছে সামান্তরিকের ফর্মুলা। যদি এটা ট্রায়াঙ্গেল ড্র করে দেই, তাহলে ট্রায়াঙ্গেল এবিডি এর ক্ষেত্রফল হাফ হবে এটা। তাহলে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল আর এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল সেম, 2 গুণ করে দেব, তার মানে সামান্তরিকের ক্ষেত্রে হাফটা থাকবে না। এটা তোমরা কিন্তু ফিজিক্সে পড়েছো, ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্ট শেখা হয়েছে। যা সব ফিজিক্সের দক্ষ। এদিকে দেখো, এখন আমাকে কোনটা কোনটা ধরবো, কিভাবে ক্যালকুলেট করবো, আমাদের যা স্থানাঙ্ক জ্যামিতিতে যা জানি, চারটে বিন্দু স্থানাঙ্ক যদি বের করতে পারি, সেখান থেকে কিন্তু যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে নেব, কর্ণ যোগ করে দিয়ে, তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাবো, মানে তার সঙ্গে 2 গুণ করে দেবো, মানে সামান্তরিকের পুরো ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে আমাদের আপাতত এ বিন্দু, বি বিন্দু, ডি বিন্দু স্থানাঙ্ক জানলেই হবে, সি বিন্দু না জানলেও হবে। কি করে এ বিন্দু, বি বিন্দু, ডি বিন্দু বা সি বিন্দু স্থানাঙ্ক বের করব? তাহলে পর 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 সমাধান করব। কিন্তু সমাধান করার আগে কিন্তু এখানে একটা ম্যাজিক আছে, যে কোন বাহুটাকে কি ধরবো। তাই জন্য ছবিটা একটু ছোট করে আমি দেখিয়ে দিচ্ছি। যদি মনে করি এবি বাহুর সমীকরণ প্রথমেরটা, এবি বাহুর সমীকরণটা প্রথমেরটা, বুঝতে পারলে? তারপরটা তাহলে কি হবে, কোন দিক থেকে শুরু করবে? তারপরটা বিসি, তারপরটা সিডি, তারপর ডিএ বা এডি, যাই বলি না কেন। কিন্তু এখানেই আমাদের ধারণাটা ভুল, এভাবে লেখা যাবে না। তার কারণ এই সরলরেখার সঙ্গে এই সরলরেখার মধ্যে একটা সিমিলারিটি আছে। সেই সিমিলারিটিটা মৌমিতা বলো। y = mx আর y = mx + 1, এই দুটো সরলরেখার সমীকরণ থেকে আমি এই চ্যাপ্টার কনসেপ্ট থেকে একটা জিনিস বলতে পারবো। তাহলে কি করে AB আর BC হয়? এইটা যদি AB সরলরেখার সমীকরণ হয়, y = mx টা, তাহলে y = mx + 1 টা তার উল্টোটা হবে, কারণ এই দুটো পরস্পর সমান্তরাল। এই জন্য অঙ্ক করতে গিয়ে তোমরা মেলাতে পারবে না। এটা যদি AB হয়, তারপর এটাকে BC ধরতে হবে, ঠিক আছে? তারপর এটা যদি BC ধরি, তারপর এটাকে AD ধরতে হবে। এটা y = nx আর এটা y = nx + 1। এবার কোনটা কোনটা সমাধান করলে কোন বিন্দু পাবো তুমি নিজে বুঝতে পারছো। তাহলে 1 আর 3 সমাধান করলে বি বিন্দু পাবো, 1 3 সমাধান করলে বি বিন্দু পাবো। যদিও একটু বোঝার চেষ্টা করো, একটু গভীরে যাচ্ছি। সমাধান করার আগে কিন্তু বলে দেব যে y = mx আর y = nx, এই দুটো সমাধান করলে বি বিন্দু স্থানাঙ্ক মুখে মুখে বলা যাবে। সেটা কেউ বলতে পারবে? গুড, 0,0, কারণ এই দুটো সরলরেখাই মূল বিন্দু। কারণ এখানেও ধ্রুবক পদ নেই, এখানেও ধ্রুবক পদ নেই। দুটো সরলরেখার সাধারণ বিন্দু যদি মূল বিন্দু হয়, তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশনটাই মূল বিন্দু। তাহলে বি বিন্দু স্থানাঙ্কটা মূল বিন্দু। বলো বুঝতে পারছো কিনা? যাক, যদি নাও বুঝতে পারো, ধীরে ধীরে তোমরা শিখতে পারবে। যে আমি কি করছি, 1 ও 3 সমাধান করে পাই, 1 ও 3 সমাধান করে পাই।
তাহলে কি পাচ্ছি, বি বিন্দু পাচ্ছি 0 0। এবারে একের সঙ্গে 4, 1 ও 4 সমাধান করে পাই, তাহলে এ বিন্দু পাবো। 1 4 সমাধান করলে এ বিন্দু পাবো, মানে এইটার সঙ্গে এইটা। আবার 3 সঙ্গে 4 সমাধান করলে ডি বিন্দু পাবো। সি বিন্দু আর বের করবো না ইচ্ছে করে, কেন শুধু টাইম খাটবো, আমরা তো দেখেই নিয়েছি যে এই কর্ণ যোগ করে দেবো, এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো, তবে সি বিন্দু না বের করলেও হবে। নাহলে আরেকটা জিনিস করতে পারো, ওইটা না করে এই কর্ণটা যদি যোগ করি অঙ্ক আরো বোধহয় ইজি হয়ে যাবে। তাহলে 1 3 হয়েছে, 1 2 করব, 1 2 করলে সি বিন্দু পাবো। আর ভুল করলাম, 1 2 করলাম, বি বিন্দু পেয়েছি। আর 1 4 ঠিকই ছিল, 1 4 করলে এ পাবো, ঠিকই ছিল। আর 2 3 2 3 সমাধান করলে সি বিন্দু পাবো, 2 3 সমাধান করলে সি বিন্দু পাবো। একটা জিনিস লক্ষ্য করো, যদি 1 4 সমাধান করি, মানে এইটার সঙ্গে এইটা, তোমরা তো করবে, আমি কট করে দেখিয়ে দিচ্ছি। y = mx, y = nx + 1, তাহলে দুটো y সমান করে দিলে mx = nx + 1 না? সমাধান যখন করবো আমরা পরিবর্তন পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি তো। তাহলে এখান থেকে কি পাচ্ছি, m - n = x = 1, তার মানে x = 1/m - আর y টা কত পাবো, y = mx বলা আছে তো, তাহলে m/m - n। তাহলে a বিন্দু স্থানাঙ্ক কি পেয়ে গেলাম, 1/m - n, m/m - n। তাহলে a বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম। এই সমাধানটা তোমরা নিজেদের মতো করে করবে। দুটো সরলরেখার সমাধান তোমরা বর্গমূল অ্যাপ্লাই করবে না অপনয়ন অ্যাপ্লাই করবে না কি অ্যাপ্লাই করবে সেটা তোমরা জানো। সাধারণত আমরা বেশিরভাগ ক্ষেত্রে অপনয়ন অ্যাপ্লাই করি, কিন্তু এখানে অপনয়ন করার দরকার নেই, কারণ এখানে দুটোই y = করে দেওয়া আছে, দুটো y সমাধান করলে আমি x পেয়ে যাবো। এবারে সি বিন্দু স্থানাঙ্ক ক্যালকুলেট করব। সি বিন্দু স্থানাঙ্ক যখন ক্যালকুলেট করব, এইটা সমাধান করব, একই জিনিস উল্টোটা হবে 1/n - n আর n/m - n। দেখো এইটা সমাধান যে প্রসেসে, আর এইটা সমাধান তার ঠিক উল্টো প্রসেসে, m n ইন্টারচেঞ্জ, তাই জন্য m n ইন্টারচেঞ্জ করতে হবে। অতএব ত্রিভুজ ABC ক্ষেত্রফল সমান হাফ অফ মড অফ পরপর বসাবো, তিনটে বিন্দু বলে দেওয়া আছে। কি আছে, ভুল কোথায় আছে, n - m, এটা তো 0 + 1/m - n into n/n - n - 0 plus 1/n - n 0 - m/n
m minus n, তার মানে হাফ অফ mod of n by m minus n into n minus n minus m into n minus m into m minus n। তোমার দুটো সিম্পলিফাই করলে একটা জিনিস পাচ্ছি, n minus m টা কেটে যাবে, মানে হাফ অফ mod of 1 by m minus n। এটা আমি ত্রিভুজের ক্ষেত্রফলে একটা স্কয়ার ইউনিট পেয়ে গেলাম। তোমরা ক্ষেত্রফল তিনটে বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, এই তিনটে বিন্দুতে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল যেভাবে খুশি অ্যাপ্লাই করে না কেন, তুমি আমার মতো যে অ্যাপ করতে হবে তা না, তোমরা তো জানো x1 দিয়ে শুরু করতে পারি, y1 দিয়ে শুরু করতে পারি। এবারে এই ত্রিভুজের ক্ষেত্রফল যখন পেয়ে গেছি, অতএব ABCD সামান্তরিকের ক্ষেত্রফল কি দাঁড়াবে? সামান্তরিক সমান 2 into ত্রিভুজ ABC সমান 2 into half of mod of 1 by m minus n, দুই দুই কেটে গেল, তাহলে 1 by mod of m minus n স্কয়ার ইউনিট। এটাই অ্যান্সার, এটাই আমাদের বের করতে বলেছে, এটাই আমাকে বের করতে বলেছে। Problem number 23. Problem number 23. 24 কি বলেছিল? এত বিন্দুগামী একটি আলোকরশ্মি x অক্ষের উপর অবস্থিত, এত বিন্দুতে প্রতিফলিত হয়ে একটা x অক্ষ আছে, একটা বিন্দু প্রতিফলিত হয়ে, এটা প্রতিফলিত রশ্মি কোন বিন্দু থেকে আসছে? 8,3 n বিন্দুতে প্রতিফলিত হয়ে q বিন্দুগামী হচ্ছে। x অক্ষের উপর অবস্থিত 14,0, তাহলে n বিন্দু স্থানাঙ্ক কত? 14,0। 8,3 বিন্দুগামী একটি আলোকরশ্মি x অক্ষের উপর অবস্থিত 14,0 বিন্দুতে প্রতিফলিত হয়ে হয়, প্রতিফলিত রশ্মির সমীকরণ নির্ণয় করতে বলেছে, মানে nq এর সমীকরণ বের করতে বলেছে। কি বের করতে বলেছে? nq এর সমীকরণ বের করতে বলেছে। nq এর সমীকরণ আমাকে বের করতে বলেছে, এটাই আমাদের কোশ্চেন। কি করব? যদি আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব পরস্পর একই সমতলে থাকবে, তো এটা লম্ব আঁকলাম, mn লম্ব। এবারে দ্বিতীয় সূত্রটা কি? তো আপতন কোণ মানে কোনটা? দাঁড়া, হাত তুলবে, আমি জিজ্ঞেস করবো কোনটা আপতন কোণ? হ্যাঁ বলো, ওইটাই তুমি বলো। পিএন তো আপতিত রশ্মি, তো ওই রশ্মিটা সেটা x অক্ষের সঙ্গে যে কোণটা হচ্ছে, একদম ঠিক বলেছো, এইটা হচ্ছে আপতন কোণ আর এইটা প্রতিফলন কোণ।
একদম ঠিক বলেনি। এই জন্যই জিজ্ঞেস করছিলাম ফিজিক্সের কনসেপ্টটা তোমাদের কি। যা বলে দিছি ঠিক হয়েছে, অনেকে কনফিডেন্টলি নিচের দিকে তাকাতে শুরু করে দিয়েছে। আসলে আসলে লাইট 12 এ আছে তো 11 এ নেই, তো ওই জন্যই ওদের প্রবলেম। এইটা হচ্ছে আপতন কোণ, এটা প্রতিফলন কোণ। কার উপর নির্ভর করবে? অঙ্কিত অভিলম্বের সঙ্গে। আমাদের ফিজিক্সে দেখা হচ্ছে। এবারে এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে। এবারে বলো কিউ এন এ সরলরেখার সমীকরণ বের করতে বলেছে আমাকে। একটাই জিনিস পাচ্ছি যে পি বিন্দু স্থানাঙ্ক এন বিন্দু স্থানাঙ্ক জানি, তাহলে পি এন সরলরেখার প্রবণতা বের করতে পারা, তাই না? যে পি এন এর প্রবণতা সমান কত? 3 - 0/8 - 14, তাহলে 3/14 মানে 6, তাই তো? মাইনাস হাফ পিএন এর প্রবণতা মাইনাস হাফ। তার মানে সাই যদি পিএন এর আনতি হয়, আনতি কথাটা মানে বুঝতে পারছো? x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে সেটাই হচ্ছে আনতি। তাহলে tan psi = -1/2, হ্যাঁ কিনা বলো? এটাই প্রবণতার ডেফিনেশন। আনতি আর নতির মধ্যে সম্পর্ক। একটা সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে তার ট্যানজেনশিয়ালটাই হচ্ছে ওই সরলরেখার প্রবণতা বা নতি। তাহলে প্রবণতা বের করে নিচ্ছি মানে ওটাই। তাহলে হাফ মানে আমাদের কত হচ্ছে এখানে? tan কত ডিগ্রি মান হাফ কিছু জানা নেই, তাই তো? এতক্ষণ বুঝতে পারছি যে এটা স্থূল কোণ হবে, কারণ মাইনাস আছে, স্থূল কোণ হবে, তাই না? তার মানে tan psi যদি এটা হয়ে থাকে মানে এই পুরোটা, যেখানে আমাদের x n p এই কোণটাই হচ্ছে psi, এইটা কত হবে? এটা যদি স্থূল কোণ হয়, এই কোণটা আর এই কোণটা একই না? আপতন কোণ আর প্রতিফলন কোণ যদি সমান হয় তাহলে এই কোণটাও সমান হবে, তাই না? এই পুরোটা যা হবে এইটা কত হবে? পাই মাইনাস ওটা হবে, তাই না? তার মানে আমাদের এই যে জায়গাটা যে এক্স এন কিউ সমান পাই মাইনাস সাই কিনা বল, পাই মাইনাস সাই। আর এটাই তো এন কিউ সরলরেখার প্রবণতা না? এন কিউ সরলরেখার আনতি, অতএব এন কিউ রেখার আনতি
সমান পাই মাইনাস সাই। অতএব এন কিউ রেখার প্রবণতা সমান tan অফ পাই মাইনাস সাই, tan অফ পাই মাইনাস সাই। আর পাই মাইনাস সাই মানে দ্বিতীয় পদে tan নেগেটিভ, তাহলে মাইনাস tan সাই। আর tan সাই এর মান মাইনাস আসলো, মাইনাস অফ মাইনাস আর, তার মানে হাফ। এটা কি পেলাম? এন কিউ সরলরেখার প্রবণতা পেয়ে গেলাম। এখান পর্যন্ত বোঝার চেষ্টা করো। এন কিউ সরলরেখার প্রবণতা পেয়ে গেছি, যাহা এন বিন্দু আমি যা স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে এন কিউ সরলরেখার সমীকরণ কি করে বের করব? যার প্রবণতা জানি হাফ, আর যাহা একটা বিন্দু গামী, বিন্দু প্রবণতা আকার, অঙ্ক কমপ্লিট। তাহলে পুরো অঙ্কটাই কনসেপচুয়াল নতি আনতি দিয়ে, নতি আনতি দিয়ে। যে আবার একবার বলে নিচ্ছি শোনো, এন কিউ সরলরেখার প্রবণতা বের করে নিয়েছিলাম মাইনাস আর, সেখান থেকে এই অ্যাঙ্গেলটা পেয়ে গেছিলাম, বা tan অফ এই অ্যাঙ্গেলটা পেয়ে গেছিলাম, tan সাই ইকুয়াল টু মাইনাস আর পেয়ে গেছিলাম। কিন্তু আমার দরকার ছিল এই সরলরেখার সমীকরণ বের করা মানে এই অ্যাঙ্গেলটা বা এন কিউ সরলরেখার প্রবণতা যে কোনো বের করতে হবে। তো এখান থেকে আমি ক্লাস 8 এর ফান্ডা থেকে আমি বলতে পারলাম যে এই কোণটা হবে পাই মাইনাস সাই। সেখান থেকে আমি এন কিউ সরলরেখা আনতি পেয়ে গেছি, আনতিকে নতি পেয়ে গেলাম। তার মানে এইটুকু বলতে পারি যে একটা সরলরেখা, মানে এই অঙ্কটা থেকে আমরা প্রমাণ করতে পারছি বা আমাদের কনসেপ্টে ঢুকেছে যে একটা সরলরেখা আপতিত হয়ে প্রতিফলিত হলে এই দুটো সরলরেখা এক্স অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করবে, একটা যদি থিটা একটা যদি ফাই হয়, একটা থিটা একটা যদি ফাই হয়, তাহলে থিটা ইকুয়াল টু কত? মানে ফাই ইকুয়াল টু কত হবে? পাই মাইনাস থিটা, পাই মাইনাস থিটা। তার মানে থিটা প্লাস ফাই ইকুয়াল টু পাই হবে, থিটা প্লাস ফাই ইকুয়াল টু পাই হবে। সেখান থেকে একটা প্রবণতা দেওয়া থাকলে আরেকটা প্রবণতা পেয়ে যাচ্ছে। মানে এইটার আনতি যদি এটা হয় তাহলে এইটার আনতি এটা মানেই হচ্ছে এটা, তাই জন্য এই পুরোটার যোগফল তো 180। তাহলে এন কিউ প্রবণতা পেয়ে গেছি, অতএব এন কিউ সমীকরণ বা প্রতিফলিত রশ্মির সমীকরণ, যেহেতু ছবি এঁকে দিয়েছি আর প্রতিফলিত কথাটা না লিখে এন কিউ সমীকরণ লিখলাম। y মাইনাস y1 ইকুয়াল টু a ইনটু x মাইনাস x1, তাহলে y মাইনাস 0 ইকুয়াল টু হাফ অফ x মাইনাস 14, তার মানে টুয়াইস y ইকুয়াল টু x মাইনাস 14, তার মানে x মাইনাস টুয়াইস y ইকুয়াল টু 14। দেখো আনসার কি আছে দেখো। এই চ্যাপ্টার যা অঙ্ক করলাম এই অঙ্কটা একটু কঠিন আছে। নেক্সট 25 কি করতে হবে? একটি সমদ্বিবাহু ত্রিভুজে দুটি বাহুর সমীকরণ দেওয়া আছে, তৃতীয় বাহু এত বিন্দুগামী হলে তৃতীয় বাহুর সমীকরণ নির্ণয় করো। ছবি আঁকো, ছবি আঁকো। এতক্ষণ রূপটা কি ছিল বুঝতে পারছো? রূপটা শুকিয়ে গেছিল, অনেকদিন পরিষ্কার হয়নি, তাই জন্য একদম স্পষ্ট হয়েছে। মাথার উপর দিয়ে বেরোচ্ছে। আগের চ্যাপ্টার কমপ্লিট করেছে, সেখানেও ফাঁকি আছে।
সব করতে বলছি না, এরকম এরকম পরিস্থিতি যায়, কিন্তু অন্তত যে 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 ফরম্যাটগুলো সরলরেখার বিভিন্ন আকারগুলো, সেই আকারের প্রবলেমগুলো তোমাকে করতে হবে। আর এই চ্যাপ্টার ভিডিওটা একটু দেখেছি, দেখা হয়নি ফার্স্ট ভিডিওটা। আচ্ছা, প্রবলেম নম্বর 25 কি বলেছে আমাদের? হ্যাঁ, সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহুর সমীকরণ দেওয়া আছে, তৃতীয় বাহুটি এত বিন্দুগামী দেওয়া আছে। সমদ্বিবাহু ত্রিভুজ, এরকম ধরনের সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি, একটা সমদ্বিবাহু ত্রিভুজ যেখানে এ বি ইকুয়াল টু এসি। তাহলে কি দেওয়া আছে? প্রদত্ত এবি সরলরেখার সমীকরণ দেওয়া আছে 7x - y + 3 = 0, আর এসি সরলরেখার সমীকরণ দেওয়া আছে x + y - 3 = 0। এটা 1 নম্বর, এটা 2 নম্বর করে দাও। এবি এসি দেওয়া আছে, দুটি বাহুর সমীকরণ এরকম দেওয়া আছে। আচ্ছা, কোনটা সমদ্বিবাহু সেটা তো বলে দেওয়া নেই, লিখে তো দিলাম। তৃতীয় বাহুটি এত বিন্দুগামী, তৃতীয় বাহুটি এত বিন্দুগামী। আচ্ছা, দেখা যাক এবি এসি এটা কিন্তু ধরে নিই না, তৃতীয় বাহুর সমীকরণ বের করতে বলেছে। তৃতীয় বাহুর সমীকরণ বের করতে বলেছে, এটাকে ধরে নিচ্ছি 1 নম্বর, এটাকে ধরে নিচ্ছি 2 নম্বর। এইটার সমীকরণ বের করতে হবে, তৃতীয় বাহুর সমীকরণ। এই তৃতীয় বাহুটা নাকি একটা বিন্দুগামী, 1, -10 বিন্দুগামী। কি করব? তৃতীয় বাহুর উপরে একটা বিন্দু বলে দেওয়া আছে না, সেই বিন্দুটা একবার বলো তো আমাকে। 1, -10 ধরি তৃতীয় বাহু যাহা 1, -10 বিন্দুগামী, যাহা 1, -10 বিন্দুগামী। সমীকরণ হবে কি হবে? y - y1 = n × x - x1। nটা আননোন, nটা আননোন, তার মানে এটাই বিসির সমীকরণ। বিসির সমীকরণ ধরে নিলাম, কারণ বিসির উপর একটা বিন্দু জানি। তাহলে আমাদের এখনো পর্যন্ত আননোন কি? m। m এর মান এনি হাউ বের করতে পারলে অঙ্ক শেষ। এনে এখানে বসিয়ে দেব। m এর মান কি করে বের করব? তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের 3টে বাহুর সমীকরণ পেয়ে গেলাম। তাহলে 3টে বাহুর সমীকরণ যখন পেয়ে গেছি, 3টে শীর্ষবিন্দু স্থানাঙ্ক পেয়ে যাব। 1, 2, 3 করসপন্ডিং সমাধান করে 3টে শীর্ষবিন্দু যখন পেয়ে যাচ্ছি, তাহলে AB = AC, দুটো দৈর্ঘ্য সমান করে ওখান থেকে m এর মান পেয়ে যাব। কি বলছি বুঝতে পেরেছো? যে আমাদের জায়গাটা হচ্ছে অন্য কোনো সমদ্বিবাহু ত্রিভুজে শীর্ষবিন্দু অঙ্কিত লম্ব, ছাড়ো ওটাই বেটার। 1, 2, 3 সমাধান করে আচ্ছা দেখো, এই 3টে সমাধান করতে গিয়ে এই m আসার জন্য একটু বড় হয়ে যাবে, কারণ 1, 2 সমাধান তো সহজে পেয়ে যাবো, কিন্তু 1, 3 আর 2, 3 যখন সমাধান করবো m ফরম্যাটে বিন্দুগুলো থাকবে, m ফরম্যাটে বিন্দুগুলো থাকবে। আচ্ছা দেখো তো,
সমদ্বিবাহু ত্রিভুজের এর উপর লম্ব মানে ভূমির উপরে লম্ব সরলরেখা যা শীর্ষবিন্দু আমি একটা সরলরেখা যদি আমি আঁকি, এই সরলরেখাটার সমীকরণ আমি পেয়ে গেছি। এখান থেকে কি কোনো রকম ভাবে বের করা যাবে? সমবাহু ত্রিভুজ হলে হতো, সেই তো আমাকে বি আর সি বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। চলো এমনি কমপ্লিট করি, 1 2 3 সমাধান করে পাই। আচ্ছা, এই বিন্দু স্থানাঙ্ক আমরা সহজে বের করে নিতে পারবো 1 আর 2 সমাধান করে। তিনটাকে যদি মডিফাই করে দিই তাহলে mx y equal to m plus 10। 3 নম্বর যদি এটাকে ভাবে, এক আর 3 আর 2 আর 3 সমাধান করব। যে মেথডটা বলছিলাম ওটাতে একটু লেন্দি হবে, একটু অন্য মেথডে বলছি। অঙ্কটা শোনো আরেকবার। এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ, এ বি আর এসি যদি সমান হয় তাহলে এই কোণটা সমান এই কোণটা হবে। এ বি সরলরেখার সমীকরণ দেওয়া আছে, এসি সরলরেখার সমীকরণ দেওয়া আছে। এখান থেকে এ বি সরলরেখার প্রবণতা 7 আর এসি সরলরেখার প্রবণতা -1 পাবো। y = mx + c মনে মনে পেলে, তাই তো? তৃতীয় বাহুর সমীকরণ বের করতে বলেছে, তাই জন্য তৃতীয় বাহুর প্রবণতা m ধরে নিলাম। তৃতীয় বাহুর প্রবণতা m ধরে নিলাম। তাহলে এই দুটো সরলরেখার মধ্যে অন্তর্গত কোণ থিটা, তাহলে tan থিটার মান পেয়ে যাব m1 - m2 / 1 + m1 m2 মোট। এর প্রবণতা জানি, তাদের মধ্যে অন্তর্গত কোণ সেটাও tan থিটা। সেই tan থিটার ফর্মুলা দুটোতে সমান হয়ে গেছে, দেখতে পাচ্ছ? সেখান থেকে সিম্পলিফাই করে করে m এর দুটো মান পেয়েছি। m এর তাহলে বিসি সরলরেখার প্রবণতা হয় 1/3 নতুবা -1। তাহলে আর বিসি সরলরেখার উপর একটা বিন্দু কিন্তু দেওয়া আছে প্রশ্নে, 1, -10। তাহলে একটা বিন্দু জানি, তার প্রবণতাও জানি। তাহলে বিসি সরলরেখার সমীকরণ পেয়ে যাবো। এই বিন্দুটা আর এই প্রবণতা ধরে একটা সমীকরণ পাবো, এই বিন্দুটা আবার এই প্রবণতা ধরে আরেকটা সমীকরণ পাবো। কমপ্লিট করে ফেলবো। আশা করি বুঝতে পেরেছো কমপ্লিটলি এই চ্যাপ্টার কনসেপ্ট। দুটো সরলরেখার মধ্যে অন্তর্গত কোণ, দুটো সরলরেখার মধ্যে অন্তর্গত কোণ। আর তৃতীয় বাহুর প্রবণতা ক্যালকুলেট করলাম। তৃতীয় বাহুর উপর তো একটা বিন্দু জানি। এবার আমাদের এইটার পরের কাজটা কি হবে? একটা সরলরেখা নাকি যা বিসি, যার উপর একটা বিন্দু P1, -10 আর এর প্রবণতা দেওয়া আছে 1/3 নতুবা -1/3। এবার এইটার সমীকরণ আমি ক্যালকুলেট করতে পারবো। একটা সরলরেখার উপর একটা বিন্দু আছে, তার প্রবণতা দু রকম হবে, একবার 1/3 আর এই বিন্দু ধরে সমীকরণ বের করবো, আবার -3 আর এই বিন্দু ধরে সমীকরণ বের করবো। তাই সরলরেখার তৃতীয় বাহুর সমীকরণ আমরা পেয়ে যাচ্ছি। কার বুঝতে অসুবিধা আছে বলো? আরেকবার বলবো অনেকে?
অবশ্যই বলছি। প্রশ্নে বলে দেওয়া আছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, দুটো সমদ্বিবাহু যে ত্রিভুজ তার বাহুর সমীকরণ দেওয়া আছে। তাহলে এবিসি যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, এবির সমীকরণ দেওয়া আছে 1 নম্বর, আর এসির সমীকরণ 2 নম্বর দেওয়া আছে। আমাকে তৃতীয় বাহুর সমীকরণ বের করতে বলেছে। তৃতীয় বাহু মানে বিসির সমীকরণ বের করতে বলেছে। সেই তৃতীয় বাহুটা নাকি একটা বিন্দুগামী 1, সেটা পরে কাজে লাগাবো। এখন এই দুটো সমীকরণ দেওয়া আছে মানে তাদের প্রবণতা বের করতে পারছি, একটা 7 আর একটা -1, y = mx + c আকারে সাজিয়ে মনে মনে। তৃতীয় বাহুর প্রবণতাটা যদি বের করে নিতে পারি তাহলে তৃতীয় বাহুর সমীকরণ পেয়ে যাবে। এইটুকু কনসেপ্ট আমার কাছে। তৃতীয় বাহুর প্রবণতা কি করে বের করবো সেটা ধরে নেই গিয়ে। তাহলে এই দুটো বাহুর মধ্যে অন্তর্গত কোণ যা হবে, এই দুটো বাহুর মধ্যে অন্তর্গত কোণ তাই হবে, সেটাই সমদ্বিবাহু ত্রিভুজের ফান্ডা। সেখান থেকে আমি দুটো কোণ সমান মানে তাহলে tan ওই অ্যাঙ্গেলটা সমান, আর tan ওই অ্যাঙ্গেলটা মানে হচ্ছে tan θ = m1 - m2 / 1 + m1। দীর্ঘ 4 অঙ্কটাতে কি বলেছে যে একটা সরলরেখা দেওয়া ছিল যার সমীকরণ 2x + 4y = 7। এর সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করতে হবে যাহা নাকি 2, 1 বিন্দুগামী। তাই জন্য এই সরলরেখার সমান্তরাল সরলরেখা কি ধরবো, 2x + 4y = k, যাহা এই বিন্দুগামী। বিন্দুটা বসিয়ে দিয়ে এই সমান্তরাল সরলরেখার মান আমরা যদি পাই তাহলে k = কত পাচ্ছিলাম, 8। তাহলে এই সরলরেখার সমীকরণটা তাহলে কি হবে, 2x + 4y = 8। এখন প্রশ্নটা বলেছে, আবার পড়ছি, এই যে সরলরেখাটা পেলাম কার, এর সমান্তরাল সরলরেখা। এই সরলরেখাটা মানে প্রদত্ত সরলরেখা, এইটা হচ্ছে নির্ণয় সরলরেখা। আর x অক্ষ y অক্ষ দ্বারা উৎপন্ন ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। ছবিটার দিকে লক্ষ্য করো, x অক্ষ আর y অক্ষ, প্রদত্ত সরলরেখাটা এরকম ছেদিতাংশ আকারে ধরি। এই সরলরেখাটা কি, 2x + 4y = 7। তার সমান্তরাল সরলরেখা যেটা 2x + 4y = 8। তাহলে x অক্ষ y অক্ষ বদ্ধ অঞ্চল নামকরণ করি, a b c d। এই অঞ্চলের ক্ষেত্রফল বের করতে হবে, সেটা একটা ট্রাপিজিয়াম। এটা একটা ট্রাপিজিয়াম, এই অঞ্চলের ক্ষেত্রফল বের করতে বলেছে। আর চারটে বিন্দু স্থানাঙ্ক আমরা পেয়ে যাব। এই সরলরেখাটা দেওয়া আছে মানে এই সরলরেখাটা x অক্ষকে a বিন্দুতে আর d বিন্দুতে ছেদ করলে a বিন্দু স্থানাঙ্ক d বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাব ছেদিতাংশ আকারে প্রকাশ করে। এই সরলরেখাটাও ছেদিতাংশ আকারে প্রকাশ করে b বিন্দু আর c বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাব। তাহলে চারটে বিন্দু স্থানাঙ্ক যদি পেয়ে যাই তাহলে a b c d এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল অনেক রকম ভাবে বের করা যায়। যদিও ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ফর্মুলা আছে, তবু আমি এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই পুরোটা ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ করে দিলে এই অঞ্চলের ক্ষেত্রফল পেয়ে যাবো, তাই না? ছেদিতাংশ আকার প্রকাশ করছি মানে এইটার দৈর্ঘ্য জানি, এইটার দৈর্ঘ্য জানি, হাফ ভূমি ইনটু উচ্চতা। আর এইটা যখন ছেদিতাংশ আকার প্রকাশ করছি তার হাফ ভূমি ইনটু উচ্চতা। এই অঞ্চলের ক্ষেত্রফল দুটো বিয়োগ করে দিলে এই অঞ্চলের ক্ষেত্রফল পেয়ে যাবো। আরেকটা মেথড আছে, এই ট্রাপিজিয়ামের কর্ণ যোগ করে দাও। চারটে বিন্দু তো স্থানাঙ্ক জানি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল আলাদা আলাদা করে বের করে যোগ করে দিলেও হয়ে যাবে। আমি আপাতত তোমাদের যেটা বলবো যে এই ত্রিভুজের ক্ষেত্রফল এটাকে ছেদিতাংশ আকারে প্রকাশ করে ত্রিভুজ
এ ও ডি বের করতে পারবো হাফ ভূমি ইন্টু উচ্চতা, কারণ এক্স ছেদিতাংশ এটা ওয়াই ছেদিতাংশ এই সরলরেখার ক্ষেত্রে। আবার এই সরলরেখার ক্ষেত্রে এক্স ছেদিতাংশ হাফ অফ এক্স ছেদিতাংশ ইন্টু হাফ অফ ওয়াই ছেদিতাংশ করলে ত্রিভুজ বি ও সি পেয়ে যাবো। এবার আমাদের যে অঞ্চলের ক্ষেত্রফল বের করতে বলেছে, মানে এ বি সি ডি সমান বি ও সি ত্রিভুজ মাইনাস ত্রিভুজ এ ও ডি, ব্যাস দুটো বিয়োগ করব, এইটার মান মাইনাস এইটার মান, যেটা হবে সেটাই আমাদের অঞ্চলের ক্ষেত্রফল। আপাতত হিন্টস লিখে রাখো, বাড়িতে কমপ্লিট করতে পারবে অঙ্কটা, একটু বাড়ির হোমওয়ার্ক থাকুক এটা। যে আমরা তো এইটা পেয়ে গেছি 2x + 4y = 8, প্রথম পার্টটা তো পেয়ে গেছি। ছবি এঁকে হিন্টসটা তোমরা তোমাদের মতো করে লিখে ফেলো। দীর্ঘের তো কটা দাগ দিয়েছি, 1 2 3 4 5 6 7 8 9 10টা দাগ দিয়েছি। নিজের মতো করে নিয়েছো। নেক্সট প্রবলেম নাম্বার 6। প্রবলেম নাম্বার 6 প্রবলেম নাম্বার 6 কি বলেছে একটু পড়ো। একটা ত্রিভুজের দুটো শীর্ষবিন্দু দেওয়া আছে, পি কিউ আর একটা ত্রিভুজ দুটো শীর্ষবিন্দু দেওয়া আছে, দুটো শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, ধরে নেই -2, 3 আর 5, -1। এই ত্রিভুজের দুটো শীর্ষবিন্দু দেওয়া আছে, 2, -2, 3 আর একটা 5, -1। যদি ত্রিভুজটির লম্ব বিন্দু মূল বিন্দুতে হয়, ত্রিভুজটির শীর্ষবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। এখন আমাকে বলবে যে লম্ব বিন্দু জিনিসটা কি, ত্রিভুজের লম্ব বিন্দু কোনটাকে বলে বা কিভাবে লম্ব বিন্দু বের করব। আমি বোধহয় কোনো একদিন বলেছিলাম ত্রিভুজের 3টা বিন্দু বা 4টে বিন্দুর গল্প বলেছিলাম। পরিকেন্দ্র করেছিলাম আমরা সম্পাদ্য অঙ্কনের ক্ষেত্রে, তাই তো। অন্তঃকেন্দ্র করেছিলাম আমরা অন্তর্বৃত্ত অঙ্কনের ক্ষেত্রে, পরিবৃত্ত আর অন্তর্বৃত্তর ক্ষেত্রে দুটো পেয়েছিলাম। এছাড়াও আরো ত্রিভুজের অনেকগুলো বিন্দু আছে, যেগুলো আমি এই প্রসঙ্গে যখনই আসে তখনই আমি কিন্তু যে কোনো ব্যাচে এইটা করে থাকি, কারণ ত্রিভুজের কনসেপ্ট ক্লিয়ার হতে গেলে এই বিন্দুগুলো আমাকে মাধ্যমিক লেভেলে ক্লিয়ার আইডিয়া থাকতে হয়। একটা ত্রিভুজের ক্ষেত্রে আমি একটু এই প্রবলেমতে ফিরে আসব, তার কনটেক্সটে আমি ত্রিভুজের কতগুলো বিন্দু নিয়ে আলোচনা করছি। একটা ত্রিভুজের এবিসি বলেছিলাম কি কোনোদিন, যে কোনগুলো অন্তঃ সমদ্বিখণ্ডক সমবিন্দু, সেটাকে কি বলবো, অন্তঃকেন্দ্র। আবার বাহুগুণীর লম্ব সমদ্বিখণ্ডক সমবিন্দু, পরিকেন্দ্র। তাহলে এটা গেল অন্তঃকেন্দ্র, এটা হলো পরিকেন্দ্র। ইন সেন্টার, সার্কিউম সেন্টার, দুটো জিনিস হয়ে গেল। ত্রিভুজের মধ্যমাত্রায় সমবিন্দু, তাকে কি বলবো, 3টি মধ্যমা সমবিন্দু, সেটাকে বলা হয় ভর কেন্দ্র, সেন্ট্রয়েড, ভর কেন্দ্র।
ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব ত্রয় সমবিন্দু, এটাই হচ্ছে লম্ব বিন্দু। তার লম্ব বিন্দু মানে হচ্ছে শীর্ষবিন্দু থেকে অঙ্কিত লম্ব, শীর্ষবিন্দু থেকে অঙ্কিত লম্ব। অঙ্কিত লম্ব মানে সেটা মধ্যবিন্দু হতেও পারে, নাও হতে পারে। এবার অঙ্কতে ফিরে এসো। লম্ব বিন্দু মানে আশা করি বুঝতে পেরেছো যে তিনটে শীর্ষবিন্দু পি বিন্দু থেকে অঙ্কিত লম্ব, কিউ বিন্দু থেকে অঙ্কিত লম্ব আর আর বিন্দু থেকে অঙ্কিত লম্ব ত্রয়ের সমবিন্দু, সেটাকেই বলা হয় লম্ব বিন্দু। এটাই লম্ব বিন্দু ছিল। সেই লম্ব বিন্দুটা নাকি মূল বিন্দু দেওয়া আছে, অঙ্কটা বের পর ত্রিভুজের দুটো শীর্ষবিন্দু দেওয়া আছে আর বলে দেওয়া আছে যে লম্ব বিন্দু মূল বিন্দু তো হয়, তবে ত্রিভুজটি তৃতীয় বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। তাহলে এটা যদি হয় দেখো একটা জিনিস, আর আর কিউ, কিউ আর এই দুটো বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে কিউ আর এর প্রবণতা পেয়ে যাবো না? কিউ আর এর প্রবণতা পেয়ে যাবো, যেহেতু লম্ব বিন্দুর ফান্ডা কি এই পিএস কিউ আর এর উপর লম্ব না, পিএস কিউ আর এর উপর লম্ব। তাহলে কিউ আর এর প্রবণতা কত পাবো? 3 + 1 ডিভাইডেড বাই -2 -5 4 বাই -7 কিউ আর এর প্রবণতা পেয়ে গেছি। তাহলে পিএস এর প্রবণতা কত হবে? এর উল্টোটা হবে 7/4, কারণ এইটা আর এইটা গুণ করলে -1 হবে। পাশে লিখে দাও যে পিএস লম্ব কিউআর, কিউএস এর প্রবণতা পেয়ে গেছি। আচ্ছা, কিউএস এর প্রবণতা যদি পেয়ে যায়, আমাকে পি বিন্দু স্থানাঙ্ক বের করার কোনো ক্লু পাবো কি করে? মূল বিন্দু তো বটে, পি বিন্দু স্থানাঙ্ক আমি কি করে বের করব? পিএস এর সমীকরণ পেয়ে যাব, পিএস এর সমীকরণ পেয়ে যাচ্ছে, কারণ মূলবিন্দুগামী আর প্রবণতা, মূলবিন্দুগামী পিএসটা কি মূলবিন্দুগামী এবং প্রবণতাও জানি, কিন্তু আমাকে মেন টার্গেট হচ্ছে আমাকে তৃতীয় বাহু, তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক বের করতে বলেছে। এটা যদি আমাদের পরিকেন্দ্র হতো তাহলে আর তো বলে দিতে পারতাম, বা অন্য কিছু ভর কেন্দ্র যদি হতো 2:1 অনুপাতে বিভক্ত করছে, কিন্তু এখানে অনুপাত তো কিছু নেই। লম্ব বিন্দুর ক্ষেত্রে কোনো কিছু অনুপাতের ফান্ডা নেই যে এত অনুপাতে বিভক্ত করবে, তা নয়। আপাতত পি এস এর সমীকরণ তাহলে কি পাচ্ছি? y = mx, যেহেতু মূল বিন্দুগামী, তার y = 7/4x, তার মানে 7x = 4y আর 7x - 4y = 0। এটা পিএস এর সমীকরণ পাচ্ছি। আচ্ছা, পিএস আর কিউআর, এখান থেকে এস বিন্দু স্থানাঙ্ক পাবো না পাদবিন্দু? সমাধান করব। তার জন্য
এইটার সমীকরণ যেমন বের করছি পি এস এর, সেরকম কিউ আর এর সমীকরণ বের করলে দুটো সমাধান করলে এস বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাবে। এস বিন্দু স্থানাঙ্ক যদি পেয়ে যাই তাহলে এইটা আর এইটা একই সরলরেখায় থাকবে, সেখান থেকে পি বিন্দু স্থানাঙ্ক বের করা যেতে পারে। বা পি বিন্দু স্থানাঙ্ক যদি আলফা বিটা হয়ে থাকে তাহলে 7 আলফা মাইনাস 4 বিটা ইকুয়াল টু 0 একটা সমীকরণ। Plus 1 divided by এখান থেকে এই রিলেশন গুলো আনতে হবে। দেখো ক্লুটা বলে দিচ্ছি, আমরা এতক্ষণ একটা রিলেশন নিয়ে পড়েছিলাম, কারণ আমাদের তিনটি শীর্ষবিন্দু থেকে অঙ্কিত লম্বত্রয় সমবিন্দু। আমার যদি এটা জানা থাকে, তৃতীয় বাহুর স্থানাঙ্ক পি ধরে নেই, এখান থেকে ইমেজ করছি, পিএস এর প্রবণতা কত পাচ্ছি 7/4। ধরি পি বিন্দু স্থানাঙ্ক আলফা বিটা, ধরি পি বিন্দু স্থানাঙ্ক আলফা বিটা। তাহলে এদিকে লক্ষ্য করো, এটা যদি মূল বিন্দু হয়ে থাকে, ওপির প্রবণতা বা আমি এরকম বলতে পারি যে ওপি লম্ব কিউ আর বলা যেতে পারে। ওপি মানে এসপি, মানে এই সরলরেখাটা এখান পর্যন্ত থামিয়ে দিয়েছি, তাহলে ওপির প্রবণতা কত হবে বিটা মাইনাস 0 বাই আলফা মাইনাস 0, আর কিউ আর এর প্রবণতা তো বের করেছি 7/-4, দুটোর গুণফল -1। তার মানে এটা যেটা এক্ষুনি করছিলাম সেটাই পেলাম, 7 আলফা -4 বিটা ইকুয়াল টু 0, একটা রিলেশন পাবো।
এই যে জায়গাটা করলাম, এই একই রকম ভাবে এইটার ক্ষেত্রে কিউ লম্ব পিআর, কিউ লম্ব কিউ আর, সেটাও তো লম্ব। কিউ এর প্রবণতা কত? 3 মাইনাস 0 বাই মাইনাস 2 মাইনাস 0। আর পি আর এর প্রবণতা দেখো, পি বিন্দু স্থানাঙ্ক জানি, আর বিন্দু স্থানাঙ্ক জানি, বিটা প্লাস 1 ডিভাইডেড বাই আলফা মাইনাস 5, এই দুটোর গুণফল -1। তাহলে এখানেও আলফা বিটার একটা রিলেশন পাবো, সেটা 2 নম্বর হবে। 1 নম্বর 2 নম্বর সমাধান করলে পি বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাচ্ছে। c by -2 into beta plus 1 divided by alpha minus 5 minus 1, 3 alpha plus 3 equal to 2 alpha minus 10, that 2 alpha minus 3 beta, 2 alpha minus 3 beta equal to 13। এটা 2 নম্বর। 1 নম্বর 2 নম্বর যদি সমাধান করি আলফা বিটার মান পেয়ে যাব। 1 ও 2 সমাধান করি, পাই মানে লম্ববিন্দুর কনসেপ্ট যেটা আর কি সেইটা অ্যাপ্লাই করলাম। একবার এইটার সঙ্গে এটা লম্ব, আরেকবার আরেকটার সঙ্গে লম্ব। তো মানে 14 alpha minus 8 beta equal to 0, 14 alpha 21 beta equal to 91। देखो तो आंसर কি আছে। মাইনাস -4 কমা -4 হবে। হ্যাঁ ঠিকই, -4ই তো হচ্ছে। লাস্ট 2-3টে অঙ্ক পুরো একেবারে কনসেপচুয়াল, ভালো করে লক্ষ্য করবে। দাগ দিয়েছি মানে পরীক্ষায় এসেছে বলে আমি দাগ দিয়েছি। কিন্তু আমারও বলে দিই, এই চ্যাপ্টার কিন্তু মেন বিষয়বস্তু একটা সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ, সেটা কোন একটা বিন্দুগামী, একটা সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ, সেটা কোন একটা বিন্দুগামী। সাতের জায়গাটা দেখো আমি বলে দিচ্ছি, বলে আজকে ছুটি দেবো। একটি সামান্তরিকে দুটি সকলগ্ন বাহুর সমীকরণ দেওয়া আছে। যদি সামান্তরিকের একটি কর্ণের সমীকরণ এটা হয়, তাহলে অন্য কর্ণের সমীকরণ নির্ণয় করো। এটা ভিডিআই দাও। দীর্ঘে 4 6 হয়ে গেছে, 7 নম্বর অঙ্কটাই ভিডিআই। 4 6 এর চেয়ে 7 অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট। অঙ্কটা পড়ো, ছবি আঁকো, একটা সামান্তরিক আঁকো। দুটো সংলগ্ন বাহু মানে কি? পাশাপাশি দুটো বাহু। সামান্তরিকের পাশাপাশি দুটো বাহুর সমীকরণ দেওয়া আছে, আর একটা কর্ণের সমীকরণ দেওয়া আছে। তাহলে অন্য কর্ণের সমীকরণ বের করতে বলেছে।
সামান্তরিকের ছবি আঁকো একটা। সামান্তরিক দিয়ে আজকে শুরু করছিলাম আর সামান্তরিক দিয়ে শেষ করছি। ABCD একটা সামান্তরিক, তার দুটো সংলগ্ন বাহু দেওয়া আছে, একটা 4x মানে AB সমীকরণ দেওয়া আছে, 4x plus 5y equal to 0। BC সমীকরণ দেওয়া আছে, 7x plus 2y equal to 0। এক নম্বর আর 2 নম্বর। দেখো একই রকম ভাবে দেখো তো, যে দুটো সংলগ্ন বাহু দেওয়া আছে, দুটো বাহুর মূলবিন্দুগামী না, ধ্রুবক পদ নেই। প্রথম সমীকরণ দিকে লক্ষ্য করো, 4x plus 5y equal to 0 মানে ধ্রুবক পদ নেই, তাহলে মূলবিন্দুগামী। আরেকটা বাহু যেটা দেওয়া আছে 7x plus 2y equal to 0, এখানে ধ্রুবক পদ নেই, মূলবিন্দুগামী। তাহলে দুটো সমাধান করলে বি বিন্দু স্থানাঙ্ক যেটা পাবো, বি বিন্দু স্থানাঙ্ক তাহলে কি পাবো, 0,0। বি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি। অতএব পরিষ্কারভাবে বি বিন্দু স্থানাঙ্ক 0,0 লিখে দাও। ছবিতেও লিখে দিলাম। এবারে বলেছে যদি সামান্তরিকের একটি কর্ণের সমীকরণ দেওয়া আছে, একটি কর্ণ, দুটো কর্ণ, একটি কর্ণের সমীকরণ দেওয়া আছে 11x plus 7y equal to 9, এটাকে 3 নম্বর। তো এখন একটি কর্ণ মানে কোন কর্ণটাকে নেব, যেটা খুশি নিতে হবে, তাই তো না, তার কারণ বিডি হবে না। বিডি মানে মূলবিন্দুগামী, এটা কিন্তু মূলবিন্দুগামী নয়। এই কর্ণের সমীকরণে ধ্রুবক পদ আছে, সুতরাং ইহা মূলবিন্দুগামী কর্ণ নয়। তার মানে এখানে যেটা দেওয়া আছে এটাই অঙ্কের মেন বিষয়বস্তু। এসি কর্ণের সমীকরণ দেওয়া আছে, কার সমীকরণ দেওয়া আছে, এসি কর্ণের সমীকরণ দেওয়া আছে, সেটাকে 3 নম্বর। ব্র্যাকেটে যাহা মূলবিন্দুগামী নয়, ইয়া এসি। এবারে জায়গাটা হলো কি বের করতে বলেছে, অপর কর্ণ মানে বিডির সমীকরণ বের করতে বলেছে। অপর কর্ণের সমীকরণ মানে বিডি কর্ণের সমীকরণ বের করব কি করে, বিডি কর্ণের সমীকরণ। বিডি যদি কর্ণ না হবে একটা সরলরেখা হবে, তাহলে ওই সরলরেখাটা মূলবিন্দু হবে, তাই না? তাহলে বিডি কর্ণের প্রবণতা যদি বের করতে পারি অঙ্ক শেষ। বিডি কর্ণের প্রবণতা যদি বের করতে পারতাম তাহলে অঙ্ক কিন্তু আমাদের হয়ে যেত। আচ্ছা, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। আচ্ছা 1, 3 সমাধান করে এ বিন্দু স্থানাঙ্ক পাবো না? 1, 2 সমাধান করে সি বিন্দু স্থানাঙ্ক পাবো না? হ্যাঁ কি না? আবার বলছি 1 আর 3 সমাধান করলে এ বিন্দু স্থানাঙ্ক পাবো, হ্যাঁ কি না বলো, বুঝতে পেরেছো? আবার 2, 3 সমাধান করলে সি বিন্দু স্থানাঙ্ক পাবো। তার মানে এসি কর্ণের দুটো প্রান্তের স্থানাঙ্ক পেয়ে গেছি। আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত করে, তার এসি কর্ণের মধ্যবিন্দু যেটা হবে সেটাই বিডি কর্ণের উপর অবস্থিত। এই দুটো বিন্দু যখন পেয়ে যাচ্ছি তার মধ্যবিন্দু পেয়ে যাব, আর মধ্যবিন্দু যদি পেয়ে যাই সেটা তো বিডি কর্ণের উপর অবস্থিত। তাহলে বিডি কর্ণের উপর দুটো বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি, একটা মধ্যবিন্দু ই পেয়ে গেছি আর একটা তো মূল বিন্দু। তাহলে অপর কর্ণের সমীকরণ বের করতে পারবো না? সবই তো পেয়ে গেলাম, দুটো বিন্দু পেয়ে গেছি, তো একটা মূল বিন্দু আর একটা ই বিন্দু পেয়ে গেছি। কমপ্লিট করতে পারবে? তোমাদের মতো করে লিখে নাও। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আজকের দিনের করানো অঙ্কের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকবার পরীক্ষায় এসছে। সামান্তরিকে দুটো সংলগ্ন বাহুর সমীকরণ দেওয়া আছে, অপর একটা কর্ণের সমীকরণ দেওয়া আছে।
প্রথম টিক্স, দুটো কর্ণের মধ্যে কোন কর্ণের সমীকরণ দেওয়া আছে সেটা বের করা। তারপর কর্ণ একটা বাহু সমাধান করলে একটা প্রান্তবিন্দু, কর্ণ আরেকটা বাহু সমাধান করলে আরেকটা প্রান্তবিন্দু পেয়ে যাবে। তাহলে 1, 3 সমাধান করলে এ বিন্দু স্থানাঙ্ক পাচ্ছি, 2, 3 সমাধান করলে সি বিন্দু স্থানাঙ্ক পাচ্ছি। তাহলে এসি কোঅর্ডিনে দুটো প্রান্ত বিন্দু পেয়ে যাচ্ছি, তার মধ্যবিন্দু পেয়ে যাবো। কারণ ওই কথাটা লিখবে, আমরা জানি সমান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত করে। তাহলে এসি কোঅর্ডিনের মধ্যবিন্দু বিডি কোঅর্ডিনের মধ্যবিন্দুই হবে। চলো, যেগুলো দাগ দেওয়া আছে সেটা তোমরা কমপ্লিট করবে, করতে থাকো, আর বাকি অঙ্কগুলো পরের দিন হবে।